ব্লাডি বাস্টার্ড, তুই একটা আস্ত চিটার। তুই শালা কয়টার সাথে প্রেম করিস? রিনা আর লিজা কারা? ওরা কি তোর ফুটবল টিমের মেম্বার? আজ থেকে তোর সাথে আমার সব শেষ। জাস্ট গেট লস্ট। বলে খটাস করে কলটা কেটে দিয়ে আদনানকে ব্লক করে দিল। আদনান পাথরের মতো দাঁড়িয়ে রইল। পাশে তাকিয়ে দেখেন নৌশি সোফায় গড়াগড়ি খেয়ে হাসছে। আদনানের মাথায় তখন রক্ত চড়ে গেছে। সে দাঁত কিরমির করে এক লাফে গিয়ে নৌশির চুলের মুঠি ধরে ফেল। নৌশিও কি কম, সেও আউ করে চিৎকার দিয়ে আদনানের চুল খামচে ধরল। আদনান রাগে কাঁপতে কাঁপতে বলল, তোর সমস্যা কি রে ডাইনি? তুই কি কসম খেয়েছিস যে আমাকে কোনোদিন প্রেম করতে দিবি না? এই নিয়ে গুনে গুনে 7টা রিলেশন ভাঙলি তুই। বেশ করেছি, 7টা কেন 70টা ভাঙবো। তোর মতো আদু ভাইদের প্রেম মানায় না। ওরে 3 আঙ্গুলের নাদানের বাচ্চা, আমি প্রেম করলে তোর সমস্যা কি? খবরদার, আমাকে নাদান ডাকবি না, আদুর বাচ্চা। আর আমি 3 আঙ্গুল হতে যাব কেন? আমি 5 ফুট 2 ইঞ্চি লম্বা, বুঝলি? মেপে দেখিস। 5 ফুট 2 ইঞ্চি? ওই তো আমার হাঁটুর নিচেই পড়ে থাকিস তুই। হ্যাঁ। নওশি যখন দাঁতে দাঁত চেপে আদনানকে কামড় দেওয়ার প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই ঘরের দরজায় মিতু এসে দাঁড়ালো। মিতু বেশ কড়া গলায় ধমক দিয়ে বলল, কি সমস্যা তোমাদের? এটা কি নিজেদের বাড়ি পেয়েছো? মনে রেখো, আমরা এখানে বেড়াতে এসেছি। বাইরে থেকে তোমাদের এই বাদুড়ির ঝগড়া শোনা যাচ্ছে। লজ্জা করে না? মিতু ভাবি, তুমি জানো এই নোশেষ কি করেছে? ও আমার... থাক, আর বলতে হবে না। তোমাদের সারাদিন এই ইঁদুর বেড়াল লড়াই লেগেই থাকে। এখন চুপ করো দুজন। ভাবির ধমকে কাজ হলো। আদনান চুল ছেড়ে দিয়ে নওশির দিকে আঙ্গুল উঁচিয়ে বলল, তোকে কাল দেখে নেব নাদানের বাচ্চা। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে সবাই ড্রয়িং রুমে আড্ডায় বসেছে। মিতু, তৃণা, আরিয়ান, নওশি, এমনকি রিনিও আছে সেখানে। রিনি মেয়েটার স্বভাবটাই যেন একটু বেশি উটকো। সে বারবার সুযোগ পেলেই আরিয়ানের গা ঘেঁষে বসার চেষ্টা করছে, যা উপস্থিত কারোরই নজর এড়াচ্ছে না। রিনির এই আদিক্ষেতা দেখে নওশি রীতিমতো বিরক্ত। সে মিতুর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, ভাবি, এই রিনি মেয়েটাকে দেখেছো? মনে হচ্ছে এখনই কষে একটা লাগিয়ে দিই। আরে চুপ করো, কেউ শুনে ফেলবে তো, তখন আরেক অশান্তি হবে। কিন্তু রিনির যেন কোনো দিকেই ভ্রুক্ষেপ নেই। সে হঠাৎ সবাইকে চমকে দিয়ে একদম সরাসরি আরিয়ানকে প্রশ্ন করে বসলো, তা আরিয়ান, ট্রিনার সাথে তোমার বন্ডিং কেমন যাচ্ছে? আই মিন, সিরিয়াসলি তোমার কি ওকে পছন্দ হয়েছে? কথাটা শুনে ড্রয়িং রুমে একটা থমথমে নীরবতা নেমে এলো। সবাই রিনির অভদ্রতায় ভুরু কুচকে তাকালো, কিন্তু রিনির মুখে বিন্দুমাত্র সংকোচ নেই। আরিয়ান কিছুটা অবাক হয়ে পাল্টা প্রশ্ন করলো, মানে? মানে, তুমি এত হ্যান্ডসাম, এত হট একটা ছেলে, তোমার পাশে এমন একটা ছ্যামলা আর সাজোয়ার মেয়েকে যে কেন বাবা বিয়ে দিল আমি ভেবেই পাচ্ছি না। নিজের আপন বড় বোনের মুখে এমন অপমানজনক কথা শুনে তৃষ্ণার মাথাটা লজ্জায় আর অপমানে নুয়ে পড়ল। গায়ের রং নিয়ে মানুষের এই হাজারো বিদ্রুপ তার পিছু ছাড়ছে না। আরিয়ান একবার আর চোখে তৃষ্ণা নিচু হয়ে থাকা মুখটার দিকে তাকালো। ঠিক তখনই পরিস্থিতির হাল ধরল নওশি। সে রিনির দিকে তাকিয়ে একদম মিষ্টি গলায় পিষ ঢেলে দিয়ে বলল, তা রিনি আপু, তুমি তো বিয়ের দিন কোনো এক ছেলের হাত ধরে পালিয়েছিলে, সেখান থেকে আবার কবে ফিরলে? আর সেই ছেলেটাই বা কোথায়? নওশির এই গোলার মতো প্রশ্নে রিনি একেবারে থতমত খেয়ে গেল। ঘরের পরিবেশ মুহূর্তেই পাল্টে গেল। রিনি আমতা আমতা করে কোনো মতে বলল, কই, আমি তো পালিয়ে যাইনি। ও, পালিয়ে যাওনি? তাহলে কি বিয়ের আসর ফাঁকা রেখে ওই মাঝ রাস্তায় ঘুরতে গিয়েছিলে? তা হাওয়া বদল কেমন হলো? নওশির এমন মোক্ষম জবাবে রিনি একেবারে চুপসে গেল। রিনি নিজের নির্লজ্জতা ঢাকতে এবার গলা উঁচিয়ে বলল, আমি যার সাথেই যাই না কেন সেটা বড় বিষয় নয়। আমি গিয়েছিলাম, আবার ফিরে এসেছি, কারণ ছেলেটা ভালো ছিল না। জীবনে কোনো ভুল হলে সেটা দ্রুত শুঝে নেওয়া ভালো। তাই আরিয়ানকে বলেছিলাম ওর সাথে ট্রেনার বিয়েটাও একটু বড় ভুল ছিল, তাই সেই ভুলটা এখন। রিনি কথাটা আর শেষ হলো না। তার আগেই আরিয়ান হঠাৎ সোফা সেরে উঠে দাঁড়ালো। সবার সামনে সে তিনার হাতটা শক্ত করে নিজের হাতের মুঠোয় নিল। তারপর তিনার একদম গা ঘেঁষে দাঁড়িয়ে রিনির চোখের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, কে যেন বলছিলে?
ট্রিনার সাথে আমার বন্ডিং নেই। কে বলেছে তোমাকে এসব কথা? রিনের কথা যেন গলার মাঝেই আটকে গেল। তৃণা বিস্ময়ে হাঁ করে আরিয়ানের দিকে তাকিয়ে রইল। আরিয়ান এবার তিনার দিকে ঘুরে তাকালো। তার দৃষ্টিতে এক অদ্ভুত মায়া। সে অত্যন্ত মিষ্টি স্বরে সবার সামনে বলল, চলো বউ, আমরা ঘরেই যাই। এখানে বসে আড্ডা দিয়ে কোনো লাভ নেই। তার চেয়ে বরং আমরা নিজেদের মতো কিছু পার্সোনাল সময় কাটাই। চলো। রিনির মুখটা দেখার মতো হলো। সে মনে মনে বিড়বিড় করলো, তার মানে কি তৃণার সাথে আরিয়ানের সত্যি সত্যি সুসম্পর্ক হয়ে গেছে? আমার সব চাল কি তবে উল্টো যাচ্ছে? আরিয়ান প্রায় সবাইকে অবাক করে দিয়ে তৃণার হাত ধরে টেনে নিজের রুমে নিয়ে গেল। ঘরে ঢোকার পরও তৃণা স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার কানে তখনও বাজছে সেই ডাকটা, বউ। আরিয়ানের কণ্ঠে এই ডাকটা শোনার পর তৃণার বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। মনে হলো এই ছোট্ট একটা শব্দের আড়ালে যেন অন্যরকম কোনো অনুভূতি লুকিয়েছিল। রুমে ঢুকেই আরিয়ান তৃণার হাতটা ছেড়ে দিল। তৃণা তখনও ঘোর লাগা চোখে ওর দিকেই তাকিয়ে আছে দেখে আরিয়ান অবহেলার সুরে বলল, ড্রয়িং রুমে যেটা করেছি সেটা শুধুই রিনির মুখ বন্ধ করার জন্য, নাহলেও তোমাকে আরও অপমান করতো। জাস্ট এটাকে অন্য কোনোভাবে নেওয়ার বা সিরিয়াস ভাবার কোনো কারণ নেই। আরিয়ানের এই শীতল কথাই তৃণার ঘোর মুহূর্তেই কেটে গেল। পরক্ষণেই এক বুক দীর্ঘশ্বাস ছেড়ে সে বলল, এসব অপমান তো আমার গা শোয়া। আপনার ওইভাবে অভিনয় করার কোনো প্রয়োজন ছিল না। আর কয়েকদিন পর তো ডিভোর্স দিয়েই দেবেন। তখন তো সবার সামনে আপনার এই বউ ডাকটা চরম মিথ্যে হয়ে যাবে। তাহলে এখন এত রংঢং করার মানেটা কি? আরিয়ানের চোয়াল শক্ত হয়ে এলো। মনে মনে বিড়বিড় করে বলল, আসলে এই মানুষগুলোই এমন, ভালো কাজের কোনো দাম নেই, উল্টো সব কিছু নেতিবাচক মানে বের করবে। আরিয়ান এবার সরাসরি প্রশ্ন করল, তোমার মা বোনকে আসার পর থেকে দেখছি তোমার সাথে অন্যরকম আচরণ করছে। তুমি প্রতিবাদ করো না কেন? কিছু বলো না কেন ওদের? আপনিও তো আমার সাথে ঠিক একই আচরণ করেন। আমি কি আপনাকে কিছু বলতে পারি? জানেন তো, সব সময় সব কিছুর সমাধান খুঁজতে হয় না, মাঝে মাঝে চুপ করে তাকিয়ে দেখতে হয়। মানুষের অসহায়ত্বের সুযোগ নিয়ে কে কেমন রং দেখায়। তৃণার মুখে এমন দার্শনিক কথা শুনে আরিয়ানের রাগ চরমে পৌঁছালো। যদিও সে তা প্রকাশ করল না, জেদের বশে বলে উঠল, আমার খারাপ আচরণ থেকে তো খুব শীঘ্রই মুক্তি পেয়ে যাবে। ডিভোর্স হওয়া পর্যন্ত অপেক্ষা করো। আমি অলরেডি উকিলের সাথে কথা বলেছি। ডিভোর্সের কথা শুনি তিনার মধ্যে কোনো ভাবান্তর দেখা গেল না। সে তো আগে থেকেই জানতো এমনটাই হবে। সে খুব সহজভাবে জিজ্ঞেস করলো, আপনি যাকে ভালোবাসেন সে কি খুব সুন্দরী ছিল? তৃণার মুখে ওই মেয়েটির কথা আসতেই আরিয়ানের মাথায় যেন আগুন জ্বলে উঠল। সে দাঁতে দাঁত চেপে বিষাক্ত স্বরে বলল, হ্যাঁ, সে সুন্দর, অনেক বেশি সুন্দর। হাজার হলে তোমার মতো কালো বা কুৎসিত না। আর তোমার মা বোন তোমার সাথে যেরকম আচরণ করে তা একদম ঠিক। তোমার মতো মেয়েরা এমন ব্যবহার পাওয়ারই যোগ্য। বলে আরিয়ান ঝট করে ওপাশে ফিরে তাকালো। তৃণার বুকে আরিয়ানের কথাগুলো তীরের মতো বিঁধল। মানুষটা এতটা নিষ্ঠুর হতে পারে? এর আগে অনেক কথা শুনেছে, কিন্তু আজ কেন জানি বুকটা ফেটে কান্না আসছে। চোখের জল গড়িয়ে পড়ার আগেই তা সে মুছে ফেল। তার খুব ইচ্ছে করছিল পাল্টা কিছু বলতে, কিন্তু গলা দিয়ে কোনো কথা সরল না। সে ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে গেল। তৃণা চলে যেতেই আরিয়ান দরজার দিকে তাকালো। একটা অদ্ভুত অস্বস্তি আর অপরাধবোধ তাকে ঘিরে ধরল, কিন্তু তার রাগটা বড্ড বেশি। রেগে গেলে হিতাহিত জ্ঞান থাকে না। বিকেলের পরন্ত রোদে তিনা ও অন্যরা মির্জা বাড়িতে ফিরে এসেছে। আরিয়ান সরাসরি বাড়িতে ফেরেনি, জরুরি কিছু মিটিং থাকায় সে মাঝ রাস্তা থেকে অফিসের দিকে চলে গেছে। তবে তৃণা তার দেওয়া কথা রেখেছে, সে মিহুকে সাথে করে নিয়ে এসেছে। নতুন আর বিশাল এই বাড়িটা পেয়ে মিহু যেন খুশিতে আত্মহারা। সে ছোট ছোট পায়ে পুরো বাড়ি ঘুরে বেড়াচ্ছে আর থেকে থেকে মিউ মিউ করে চিৎকার করছে। কখনো দৌড়ে তৃণা শাড়ির আঁচল টেনে ধরছে, আবার কখনো রহস্যময় কোন খুঁজতে ব্যস্ত হয়ে পড়ছে। মিহুর এই চঞ্চলতা দেখে তিনার মনটা একটু হালকা হলো। সন্ধ্যা গড়িয়ে রাত নামলো, কিন্তু আরিয়ানে দেখা নেই। মাইমুনা বেগমের কোমরের পুরনো ব্যথাটা আজ হঠাৎ বেড়েছে, তাই তিনি বিছানা ছেড়ে উঠতে পারছেন না। মির্জা বাড়িতে রাহি বেগম সাধারণত রান্না সামলান।
কিন্তু তিনিও আজ বাপের বাড়িতে বেড়াতে গেছেন। এই সুযোগে আজ পুরো রান্নার দায়িত্বটা তৃণা নিজের কাঁধে তুলে নিল। রান্নাঘরে তৃণার সাথে হাত বাড়ালেন মিতু। দুজনে মিলে গল্প করতে করতে রাতের খাবার বেশ গুছিয়ে প্রস্তুত করে ফেলেন। কিছুক্ষণ আগেই সবাই রাতের ডিনার শেষ করে নিজ নিজ রুমে চলে গেছেন। আরিয়ান ঠিক তখনই অফিস থেকে ফিরল। লোকটাকে ভীষণ ক্লান্ত মনে হলো। ঘরে ঢোকার আগে সে শুধু একবার বলে গেল, আমার রুমে যেন এক কাপ কফি পাঠানো হয়। তৃণা অত্যন্ত যত্ন করে এক মগ কফি তৈরি করলো আর সাথে এক কাপ চা। আরিয়ানকে কফিটা দিয়ে সে মাইমুনা বেগমের রুমেও এক কাপ চা নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল, যদিও তৃণা জানে না মাইমুনা বেগম তার হাতের চা গ্রহণ করবেন কিনা। তবুও কর্তব্যের খাতিরে সে এগিয়ে যেতে চাইল। এক হাতে ট্রের ওপর কফি আর চায়ের কাপ সামলে নিয়ে তৃণা যখন সিঁড়ি পেয়ে উপরে উঠল, দেখল আরিয়ান রুমে নেই। পা বাড়ালো মাইমুনা বেগমের ঘরের দিকে, কিন্তু দরজার কাছে পৌঁছাতেই ওর কদম দুটো থমকে গেল। পর্দার আড়াল থেকে ও দেখল এক অদ্ভুত মায়াবী দৃশ্য। আরিয়ান তার মায়ের উরুতে মাথা রেখে গুটিসুটি মেরে শুয়ে আছে, যেন সে কোনো প্রতাপশালী যুবক নয়, বরং মায়ের সে ছোট্ট আদুরে সন্তানটি। মাইমুনা বেগম পরম মমতায় ছেলে কপালে হাত বুলিয়ে দিচ্ছেন। আরিয়ানের চোখ দুটো বোঝা, চেহারায় রাজ্যের ক্লান্তি আর এক চিলতে প্রশান্তি। পৃথিবীর সমস্ত ঝড়ঝাপটা থেকে বাঁচতে সন্তান তার শেষ আশ্রয় খুঁজে পায় মায়ের আঁচলে। মাইমুনা বেগম মৃদুস্বরে জিজ্ঞেস করলেন, কি হয়েছে আরিয়ান? শরীরটা কি খুব খারাপ লাগছে তোর? না আম্মু, শুধু মাথাটা ভীষণ ব্যথা করছে, একটু হাত বুলিয়ে দাও না। মা ছেলের মাথায় আলতো করে একটা চুমু খেলেন, নিচের স্বরে কয়েকটা ছোড়া পরে ফু দিলেন। তারপর পরম যত্নে আঙ্গুল দিয়ে বিলি কেটে দিতে লাগলেন। তৃণা দরজার বাইরে এই দৃশ্য দেখছিল, আর তার চোখের কোণ বেয়ে অবাধ্য নোনা জল গড়িয়ে পড়ল। এই যে পরম নিশ্চিন্তে মায়ের কোলে মাথা রেখে এই সুখটুকু তৃণার জীবন থেকে কতগুলো বছর আগেই চিরতরে হারিয়ে গেছে। তৃণার বুকের ভেতরটা হু হু করে উঠল। তারও তো ইচ্ছে করে তার মায়ের কোলে মাথা রেখে একটুখানি জিরিয়ে নিতে। এক জনমে কি মানুষের সবটুকু পাওয়া হয়? সে ভেবেছিল শাশুড়ি মাঝে হয়তো মায়ের ছায়া খুঁজে পাবে, কিন্তু সে ভাগ্য তো তার নয়। আজ আরিয়ানের এই সৌভাগ্য দেখে তৃণার মনে এক বিষাদ মাখা লোক জেগে উঠল, কিন্তু ভেতরে যাওয়ার সাহস হলো না। পাছে ওর চোখের জলে এই পবিত্র দৃশ্যটিকে অপবিত্র করে দেয়। ঠিক তখনই পেছন থেকে নৌশি এসে ডাক দিল, বৌমনি, তুমি এখানে ঘরের বাইরে দাঁড়িয়ে আছো কেন? আর তুমি কাঁদছো কেন? তৃণা হক চুকিয়ে গেল। ঝটপট চোখের জল মুছে একটা মিলান হাসি ফুটিয়ে তোলার চেষ্টা করলো সে। কাপা গলায় বলল, না নওশি, তেমন কিছু না, চোখে কি যেন একটা পড়েছে। এই নাও, চার কফিটা একটু ভেতরে দিয়ে দাও প্লিজ, আমি আসছি। ট্রেটা নওশির হাতে একরকম গুজে দিয়ে তৃণা দ্রুত পায়ে চলে গেল। তার কান্নার বেগ তখন বাদ মানছে না। অন্ধকার করিডোরে একা হাঁটতে হাঁটতে সে শুধু ভাবল, পৃথিবীতে মায়ের কোলে চেয়ে বড় কোনো স্বর্গ কি সত্যি আছে? তৃণা নিচে নামতে দেখল মিহু ডাইনিং টেবিলের পাশ থেকে দৌড়ে এসে তার পায়ের কাছে ভিড়ছে। নরম লেজটা দিয়ে তৃণার পায়ে সুড়সুড়ি দিয়ে ও যেন নিজের অস্তিত্বের জানান দিচ্ছে। তৃণা আলতো করে মিহুকে কোলে তুলে নিল। মিহু চুপচাপ তৃণার বুকের সাথে লেপ্টে থেকে বড় বড় চোখে ওর দিকে তাকিয়ে রইল। তৃণার মনে হলো এই অবলা প্রাণীটা বোধহয় ওর মনের ভেতরে সবটুকু হাহাকার বুঝতে পারছে। আর বুঝবেই বা না কেন, ওদের দুজনে নিয়তি তো একই সুতোই গাঁথা। তৃণার মনে পড়ে গেল মিহুকে পাওয়ার সেই বৃষ্টির দিনের কথা। ওর প্রতিবেশী এক নিষ্ঠুর মানুষ তাদের গলিতে বিড়ালটাকে চারটে সদ্যজাত সানাসহ রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়েছিল। তৃণা নিজের ঘরের বারান্দা থেকে দেখত মা বিড়ালটা কিভাবে রোদ বৃষ্টি মাথায় নিয়ে ওর সন্তানদের বুকে ওমে আগলে রাখার আপ্রাণ চেষ্টা করত। তৃণা তখন কতবার চেয়েছিল ওদের বাড়িতে আশ্রয় দিতে, কিন্তু রওশনারা বেগমের তীব্র বিরোধিতার কারণে তা সম্ভব হয়নি। একদিন সকালে তৃণা তার খালার বাড়ি থেকে ফিরে এসে লক্ষ্য করলো রাস্তার সেই চেনা জায়গায় মা বিড়ালটা নেই। এক অজানা আশঙ্কায় তৃণা দৌড়ে গেল সেখানে। গিয়ে দেখল মা বিড়ালটার নিথর দেহটা রাস্তার পাশে পড়ে আছে। কোনো দ্রুতগামী গাড়ি হয়তো ওর ওপর দিয়ে চলে গেছে। শুধু মা বিড়ালটাই নয়, তার পাশে থাকা অন্য তিনটে ছানাও না খেতে পেয়ে নিস্তেজ হয়ে মারা গেছে। সেই লাশের স্তূপের মাঝে শুধু এই সাদা রঙের বিড়াল ছানাটাই কোনো মতে বেঁচে ছিল।
ধুলোবালিতে মাখামাখি হয়ে ও তখন জীবনে শেষ নিঃশ্বাসটুকু নিচ্ছিল। তিনা আর দেরি করেনি, সে মরণাপন্ন ছানাটিকে বুকে জড়িয়ে নিয়ে এসেছিল নিজের ঘরে। পরম যত্নে সুস্থ করে তুলে ওর নাম রেখেছিল মিহু। আজ মিহুর কপালে হাত বুলাতে বুলাতে তিনা দীর্ঘশ্বাস ফেল। মিহু তো মাতৃহারা, সেও তো একা, ঠিক তিনার মতোই। নিজের মানেই বলে তিনা আজ অন্যের মায়ের ভালোবাসা দেখে আড়ালে কাঁদে, আর মিহু হয়তো তিনার বুকে নিজের হারিয়ে যাওয়া মায়ের ঘ্রাণ খুঁজে বেড়ায়। তিনা মিহুর কানে কানে ফিস ফিস করে বলল, আমরা দুজনেই বড় একা রে মিহু, আমাদের এই একাকিত্বের খবর কেউ রাখে না। তিনা মিহুর ছোট্ট তুলতুলে মুখখানা নিজের গালের সাথে মিশিয়ে ধরল। গভীর এক হাহাকার নিয়ে সে ফিস ফিস করে বলল, কিরে মিহু, তোরও কি আমার মতো তোর মায়ের কথা চিন্তা করে খুব কষ্ট হয়? জানিস, আমার না বুকের ভেতরটা মাঝে মাঝে বড্ড বেশি টনটন করে। ভীষণ ইচ্ছে হয় আম্মুকে জড়িয়ে ধরে একটু প্রাণ ভরে কাঁদি, কিন্তু সেই সুযোগটা আমার নেই। ঠিক তোর মতো কেউ নেই যার কাছে গিয়ে আমি বলতে পারি, আম্মু আমার খুব কষ্ট হচ্ছে। তিনার চোখের একটি তপ্ত ফোঁটা মিহুর সাদা পশমে হারিয়ে গেল। সে মিহুর চোখের দিকে তাকিয়ে খুব অসহায় গলায় জিজ্ঞেস করল, আচ্ছা মিহু, তুই কি বলতে পারিস মায়ের ভালোবাসার স্বাদ ঠিক কেমন? আমি না আমার আম্মুর ভালোবাসার স্বাদ একদম ভুলে গেছি। মায়ের গায়ের সেই পরিচিত গন্ধটা কেমন ছিল, মায়ের হাতের স্পর্শ কতটা শীতল ছিল, সবই আজ ঝাপসা হয়ে গেছে। 10 বছর অনেক লম্বা সময় রে মিহু। এই দীর্ঘ সময়ে মা শব্দটা আমার কাছে শুধু এক দীর্ঘশ্বাস হয়েই রয়ে গেল। মিহু যেন তিনার হৃদয়ের কম্পন টের পেল। সে করুণ সুরে একটা মিহু শব্দ করে তিনার কোল ঘেঁষে মুখ লুকালো। অবলা এই প্রাণীটি হয়তো ভাষা বোঝে না, কিন্তু মমতার স্পর্শটুকু ঠিকই চেনে। তিনা মিহুর মাথায় হাত বুলাতে বুলাতে ভাবল, আসলে মানুষের কাছে নিজের মনের গোপন ক্ষতগুলো মেলে ধরার চেয়ে এই নির্বাক পশুদের কাছে বলা অনেক নিরাপদ। মানুষ বড়ই বিচিত্র, তারা সুযোগ পেলে অন্যের দুর্বলতা নিয়ে উপহাস করে, ক্ষত স্থানে নুনের ছিটা দেয়। কিন্তু এই অবলা প্রাণীগুলো কখনোই তা করে না। তারা শুধু নিস্তব্ধ হয়ে পাশে থাকে, নীরবে ভাগ করে নেয় মনের সমস্ত বিষাদ। তিনা চোখ বন্ধ করে মিহুর শরীরের অনুভব করার চেষ্টা করলো। রাতের এই নিস্তব্ধতায় মাতৃহারা দুটি প্রাণ যেন একে অপরের একমাত্র সান্ত্বনা হয়ে দাঁড়িয়েছে। মিতু অনেকক্ষণ ধরে রোহানকে কল করে যাচ্ছে, কিন্তু প্রতিবারই ওপাশ থেকে সেই যান্ত্রিক কণ্ঠস্বর ব্যস্ত আছে। মিতু একটা দীর্ঘশ্বাস ফেলে শূন্য চোখে জানালার দিকে তাকালো। মনে মনে ভাবলো, সময়ের সাথে সাথে মানুষগুলো বড্ড বেশি ব্যস্ত হয়ে পড়ে, নাকি ব্যস্ততা শুধু আমার জন্যই জমিয়ে রাখা। কিছুক্ষণ পর আবারও কল দিতেই এবার ওপাশ থেকে রোহান কলটা ধরল, কিন্তু কুশল বিনিময়ের বদলে ভেসে এলো কর্কশ এক কণ্ঠস্বর। সমস্যা কি তোমার? এতবার কেন কল করছো? তোমার কি মিনিমাম সেন্সটুকু নেই যে আমি ব্যস্ত থাকতে পারি? ব্যস্ততা তো তোমার অনেক আগে থেকেই। তা এতক্ষণ কার সাথে কথা বলছিলে? অফিসের দরকারি মিটিংয়ে ছিলাম। আর শোনো, তোমাকে কেন আমি সব কিছুর জবাবদিহি করব? ঠিকই তো, আমাকে কেন জবাব দিবে? আমি তো তোমার কেবল এক ঘরোয়া খেলনা স্ত্রী। ওপাশ থেকে রোহান নিস্তব্ধ হয়ে রইল। মিতু ধরা গলায় আবার বলল, রোহান, অনেক দিন হলো তোমার মুখখানা দেখি না, বড্ড ইচ্ছে করছে একবার দেখার। একবার বাড়ি এসো না। আমার জন্য আসতে হবে না, বাড়ির অন্য সবার জন্য হলেও তো আসতে পারো। সেই উসিলাই অন্তত তোমাকে দেখা হয়ে যেত। সম্ভব না। আচ্ছা, অন্তত একবার কি ভিডিও কল দেওয়া যাবে? কথা দিচ্ছি, মাত্র 2 মিনিট দেখবো। আমি কোনো কথা বলবো না, শুধু তাকিয়ে থাকবো। আশ্চর্যজনকভাবে ওপাশ থেকে রোহান ভিডিও কল দিল। মিতুর মলিন মুখে যেন মুহূর্তে বিশ্বজয় করা হাসি ফুটে উঠল। সে কাঁপা কাঁপা হাতে কলটা রিসিভ করলো। স্ক্রিনে ভেসে উঠল সেই প্রিয় মুখটি। এক সুঠাম সুদর্শন পুরুষ টি শার্ট পরে সোফায় বসে নিজের অন্য একটি ফোনে টাইপ করছে। মিতু আজ অনেক যত্ন করে শাড়ি পরেছিল। ভেবেছিল রোহান হয়তো একবার তাকে দেখে বলবে, তোমায় সুন্দর লাগছে, কিন্তু রোহান একবারও স্ক্রিনের দিকে তাকালো না। সে তার নিজের কাজ নিয়ে মগ্ন। মিতু এক ধ্যানে তাকিয়ে রইল সেই মুখটার দিকে। তন্ন তন্ন করে খোঁজার চেষ্টা করলো তার সেই পুরনো প্রেমিক রোহান মির্জাকে,
কিন্তু এই রোহান আর সেই আগের রোহানের মাঝে আকাশ পাতাল পার্থক্য। মিতুর চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। হঠাৎ রোহান সেদিকে ভ্রুক্ষেপহীন। হঠাৎ রোহান যখন স্ক্রিনের দিকে তাকালো, মিতু দ্রুত নিজের জলটুকু মুছে নিল। মানুষ ঠিকই বলে, মেয়েরা আসলেই বড্ড নির্লজ্জ হয়। নির্লজ্জ না হলে কি এই চরম অবহেলা যেন কেউ এমন করে ভালোবাসা ভিক্ষা করে? টিনা রান্নাঘরের সব কাজ একে একে ধীরে সুস্থে শেষ করলো। এতক্ষণ মিহু ছায়ার মতো টিনার সাথেই ছিল। রুমে ফিরে সে দেখল আরিয়ান গভীর মনোযোগে ওয়ার্কিং টেবিলে বসে ল্যাপটপে কাজ করছে। টিনা তাকে কোনো বিরক্ত না করে নিঃশব্দে বেলকনিতে চলে গেল। রাতের এই প্রহরে বেলকনি থেকে বাইরের দৃশ্যটা অদ্ভুত মায়াবী লাগে। সোডিয়ামের হালকা হলদেটে আলোয় নিচে পাকা রাস্তাটা চকচক করছে। মাঝে মধ্যে দু একটা রিক্সা টুংটাং শব্দ করে চলে যাচ্ছে। টিনা স্থির দৃষ্টিতে নিচে তাকিয়েছিল। হঠাৎ তার নজর পড়ল রাস্তার এক কোণে, যেখানে একটি মা কুকুর শুয়ে আছে আর তাকে ঘিরে তার 3টে ছোট্ট ছানা আনন্দ মেতেছে। বাচ্চাগুলো কখনো মায়ের উপর উঠে লাফালাফি করছে, কখনো আবার খুনসুটি করছে। মা কুকুরটি পরম শান্তিতে তার সন্তানদের আগলে রেখেছে। দৃশ্যটা দেখা মাত্রই টিনা দ্রুত চোখ সরিয়ে নিল। এই দৃশ্যগুলো তার ভেতরে এক তীব্র হাহাকার জাগিয়ে তোলে। নিজের অজান্তেই তার চোখের কোণে জল চিকচিক করে উঠল। সে তার কোলে থাকা মিহুর মাথায় আলতো করে হাত বুলাতে লাগলো। মিহু ততক্ষণে গভীর ঘুমে আচ্ছন্ন। হঠাৎ টিনা পাশে কারোর অস্তিত্ব টের পেল। আরিয়ান এসে তার পাশে দাঁড়িয়েছে। টিনা একবার আর চোখে আরিয়ানের দিকে তাকিয়ে আবার দৃষ্টি ফিরিয়ে নিল। বেশ কিছুক্ষণ নীরব থাকার পর আরিয়ান ধীর গলায় বলল, দুপুরের ব্যাপারটার জন্য আমি সত্যিই দুঃখিত ত্রিনা। তোমাকে এভাবে কথাগুলো বলা আমার একদম ঠিক হয়নি। ত্রিনা কোনো উত্তর দিল না, পাথরের মতো দাঁড়িয়ে রইল। আরিয়ান আবার বলতে শুরু করলো, আসলে সত্যি কথাটা হলো, আমার হুটহাট খুব জেদ চেপে যায়। তখন রাগের মাথায় কি বলতে কি বলি তার কোনো ঠিক থাকে না। না, সমস্যা নেই, আমি অভ্যস্ত। এখন কি আপনার মাথা ব্যথাটা কমেছে? হ্যাঁ, আম্মু যখন মাথায় হাত বুলিয়ে কিসব সুরা পড়ে ফু দিয়ে দেয়, তখন যেন জাদুর মতো ব্যথাটা উধাও হয়েছে। আপনি আপনার মাকে ভীষণ ভালোবাসেন, তাই না? অনেক বেশি ভালোবাসি। ত্রিনা আর কোনো কথা বাড়ালো না। কিছুক্ষণ সেখানে নীরবতা বিরাজ করলো। এরপর আরিয়ান পকেট থেকে একটা সিগারেট বের করে ধরালো। লাইটারের আগুনে ঝিলিকটা ত্রিনার চোখে পড়তে সে ভুরু কুচকালো। কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করলো, আপনার সিগারেটে নেশা আছে? না, নিয়মিত নেই। মাঝে মাঝে খুব অস্থির লাগলে একটু ধরাই। সিগারেটের কড়া গন্ধটা ত্রিনার নাকে লাগতে সে নিজের আঁচল দিয়ে মুখটা ঢেকে ফেল। আরিয়ান সেটা খেয়াল করলো। সে ত্রিনার দিকে একবার সরু চোখে তাকিয়ে সিগারেটে বড় একটা টান দিল। তারপর জ্বলন্ত সিগারেটটা বেলকুনি মেঝেতে ফেলে পা দিয়ে পিষে নেভাতে নেভাতে হঠাৎ প্রশ্ন করলো, আচ্ছা ত্রিনা, তুমি কি কখনো কাউকে ভালোবেসেছ? না। উত্তরটা দেওয়ার পর ত্রিনা নিজেই নিজের ওপর অবাক হলো। অবচেতন মনে তহিদের নামটা একবারও ভেসে এলো না কেন? তবে কি তহিদের প্রতি তার যে টান ছিল সেটা মোটো ভালোবাসা ছিল না, নাকি জীবনের এই চরম বাস্তবতার ভিড়ে সেই ঠুনকো আবেগটা অনেক আগেই হারিয়ে গেছে? আরিয়ানের কণ্ঠস্বর হঠাৎ মখমলের মতো নরম হয়ে এলো, যেন রাতের নিস্তব্ধতা তার হৃদয়ের কোনো গোপন আগল খুলে দিয়েছে। সে আকাশে বিশালতার দিকে তাকিয়ে এক দীর্ঘশ্বাস ছেড়ে বলল, জানো ত্রিনা, এই পৃথিবীতে ভালো না বাসায় বোধহয় সবচেয়ে নিরাপদ। ভালোবাসা মানুষকে এমন এক যন্ত্রণায় অতলে ছুঁড়ে ফেলে দেয় যেখান থেকে ফেরার কোনো পথ থাকে না। ভালোবাসা অনেকটা সেই পৌরাণিক সাপের মণির মতো, ভীষণ দামি, ভীষণ উজ্জ্বল। সবাই জানে ওই মনে ছুতে গেলে কালনাগিনীর বিষাক্ত দংশনে মরণের সম্ভাবনা শতভাগ। তবুও মানুষই মরণ নেশাতে মনের পেছনে ছুটে যায়। সে সিগারেটের শেষ ধোঁয়াটুকু ছেড়ে দিয়ে ধীর স্বরে আবার বলতে শুরু করলো, যারা সত্যিটা জেনে শেষ পর্যন্ত ভালোবাসার দেখা পায় তারা হয়তো এই ব্রহ্মাণ্ডের সবচেয়ে ভাগ্যবান মানুষ। কিন্তু যারা মাঝপথে সব হারিয়ে শূন্য হাতে দাঁড়িয়ে থাকে তাদের মতো দুর্ভাগ্য আর কেউ নেই। ভালোবাসা এমন এক দ্বিমুখী তলোয়ার, যে পায় সে তো ধন্য হয়ে যায়, কিন্তু যে পায় না তার প্রতিটি নিঃশ্বাসেও যে আগুনের দহন হয়, সেই হাহাকারটুকু কেবলই সে একাই বোঝে। বাকি পৃথিবীর কাছে তা কেবলই অর্থহীন কিছু শব্দ মাত্র।
তীনা স্থির হয়ে দাঁড়িয়ে রইল। লোকটার চোখের কোণে এক মুহূর্তের জন্য যেন এক সমুদ্র বিষণ্ণতা চিকচিক করে উঠল। তীনা নিঃশব্দে আরিয়ানের মুখের দিকে তাকিয়ে রইল। অবাক করার বিষয় হলো এই মুহূর্তে মানুষটার চেহারায় সেই পরিচিত রাগের ছিটেফোঁটাও নেই। তীনা নিচু স্বরে বলল, আপনি যাকে ভালোবাসেন সে নিঃসন্দেহে অনেক ভাগ্যবতী। তিনার কথা শুনে আরিয়ানের ঠোঁটের কোণে আবারও এক চিলতে হাসি ফুটে উঠল। তিনা হঠাৎ সাহস করেই বলে ফেলল, আপনাকে হাসতে না ভীষণ সুন্দর লাগে। সবসময় কেন ওই রাগী সাহেব ভাব ধরে থাকেন? রাগী সাহেব মানে? আপনার চরিত্রের সাথে রাগী সাহেব নামটা খুব ভালো মানায়। সারাক্ষণ তো কপালে 3টা ভাঁজ ফেলে সবাইকে ধমকান। তিনা ভেবেছিল সেই অদ্ভুত নামে ডাকার কারণে আরিয়ান হয়তো এখনই তেলে বেগুনে জ্বলে উঠবে, কিন্তু ওকে পুরোপুরি অবাক করে দিয়ে আরিয়ান হঠাৎ শব্দ করে হেসে উঠল। তিনা লোকটির হাসির দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে রইল। মানুষের হাসিও বুঝি এত সুন্দর হয়? মিষ্টি রোদের ছোঁয়ায় একটি নতুন প্রভাতের সূচনা হলো। ধূসর রঙের পদ্মার ফাঁক গলে আসা সোনালি রোদ ফ্লোরে শুয়ে থাকা তিনার চোখে মুখে খেলা করছে। ঘুমে ঘরে তিনা মুখ কুচকে হাত দিয়ে রোদ আটকানোর চেষ্টা করলো। তারপর ধীরলয়ে চোখ খুলতে সে চমকে উঠল। বিছানায় পা ঝুলিয়ে আরিয়ান বসে আছে এবং সরু চোখে এক ধ্যানে তিনার দিকেই তাকিয়ে আছে। আরিয়ানকে এভাবে তাকিয়ে থাকতে দেখে তিনা খানিকটা ভ্যাবাচাকা খেয়ে গেল। জানালা দিয়ে বাইরের প্রখর রোদ দেখে ঘড়ির দিকে তাকাতে তার পিলে চমকে উঠল। 8টা বেজে গেছে। সে দ্রুত উঠে বসে কিছুটা অপ্রস্তুত হয়ে বলে উঠল, কি হলো রাগী সাহেব, এভাবে তাকিয়ে আছেন কেন? আরিয়ান তার দৃষ্টি সরালো না। কণ্ঠে কিছুটা মেকি রাগ মিশিয়ে পড়ল, এই কয়েকদিনে তো তোমার সাহস দেখি বেশ খানিকটা বেড়ে গেছে। খবরদার, আমাকে রাগী সাহেব নামে ডাকবে না। আচ্ছা ঠিক আছে রাগী সাহেব, আপনাকে এই নামে আর ডাকবো না। আবার একই নামে ডাকলে? তিনা মুচকি হাসলো। তার সেই স্নিগ্ধ হাসি দেখে আরিয়ান হঠাৎ কেমন যেন থমকে গেল। সে ইতস্তত করে বলে উঠল, এভাবে এসো না তো, এখন তুমি আমার অস্বস্তির কারণ হয়ে দাঁড়াচ্ছ। তার মানে? আরিয়ান কিছুক্ষণ চুপ করে রইল, যেন কথাটা গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে। ত্রিনা উৎসুক চোখে তাকিয়ে রইল। আরিয়ান এদিক সেদিক চোখ ঘুরিয়ে অবশেষে মাথা নিচু করে খুব ধীর স্বরে বলল, রাতের বেলা সারে ঠিক করে ঘুমাবে। মুহূর্তে তিনা মুখে সেই মিষ্টি হাসিটা মিলিয়ে গেল। এক নিমিষে রাজ্যের লজ্জা এসে ওর মুখে ভিড় করলো। লজ্জায় আর আড়ষ্টতায় তিনা মাথা নিচু করে ফেল। আরিয়ানও পরিবেশের এই অস্বাভাবিক অস্বস্তিটা টের পেল। সে আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে দ্রুত রুম থেকে বের হয়ে গেল। তিনা নিজের দুহাতের তালু দিয়ে মুখ চেপে ধরল। লজ্জায় ওর কান পর্যন্ত ঝাঁঝা করছে। মনে মনে ভাবল, ইস কি একটা বিচ্ছিরি অবস্থা। সে মনে মনে প্রতিজ্ঞা করলো কাল থেকে অবশ্যই একটা কম্বল মুড়ি দিয়ে ঘুমাবে। তিনা ধরফর করে উঠে ফুলোর থেকে বিছানা গুছিয়ে দ্রুত বাথরুমে ঢুকে পড়ল। আজ অনেকটা বেলা হয়ে গেছে। এতটা সময় সে কীভাবে বেঘরে ঘুমালো তা সে ভেবে নিজেই অবাক হচ্ছে। তিনা নিচে নামতেই দেখলো বাড়ির সবাই ইতিমধ্যে রান্নাঘরে জড়ো হয়েছে। সকালে নাস্তা বানানোর তোড়জোড় চলছে পুরো দমে। তিনা রান্নাঘরে পা রাখা মাত্রই মাইমুনা বেগম কড়া গলায় ঝামটে উঠলেন, এত বেলা পর্যন্ত মানুষ কিভাবে ঘুমায়? বাড়ির ছোট ছোট ছেলে মেয়েগুলো পর্যন্ত সেই ভোরে উঠে পড়েছে, আর এদিকে আমাদের মহারানীর এখন আসার সময় হলো। ত্রিনা মাইমুনা বেগমের সেই তপ্ত রাগকে এক চিলতে হাসি দিয়ে শুষে নিল। সে ওসব রুক্ষ কথায় একদম পাত্তা না দিয়ে খুব মিষ্টি করে বলল, শুভ সকাল মা। মাইমুনা বেগম যেন বিষম খেলেন। তিনি হাতে খুন্তিটা থামিয়ে চোখ পাকিয়ে তাকিয়ে কর্কশ স্বরে বললেন, মা, খবরদার, তুমি আমাকে মা বলে ডাকবে না। তাহলে কি বলে ডাকবো? যা মন চাই তাই বলে ডাকো, তবু মা বলবে না। আচ্ছা মা ডাক পছন্দ না, তাহলে আম্মু বলে ডাকি। মাইমুনা বেগম এবার একদম বোবা হয়ে গেলেন। রাগে আবারও চোখ পাকিয়ে তাকলেন, কিন্তু তিনা সেই প্রখর দৃষ্টির বিপরীতে আবারও চমৎকার একটা স্নিগ্ধ হাসি দিয়ে অন্য পাশে সরে গিয়ে নিজের কাজে হাত লাগালো। মাইমুনা বেগম অবাক হয়ে তিনার চলে যাওয়ার দিকে তাকিয়ে রইলেন। মনে মনে ভাবলেন, কি মেয়ে রে বাবা, আমি বলছি কি আর আর এই মেয়ে একদম বেককলের মতো হাসছে। কোনো কথা কি ওর গায়ে লাগে না? আরিয়ান স্টাডি রুমের আরামদায়ক চেয়ারে বসে একটি ইংরেজি নোবেল পড়ছে।
সামনের টেবিলে ধোয়া ওঠা হট কফি। সকালের এই নিস্তব্ধ সময়ে বই পড়া আর কফি পান করা তার দীর্ঘদিনের পুরনো অভ্যাস। আজ শরীরটা ভালো লাগছে না বলে সে অফিসে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কয়েক মাস ধরে একটা প্রচণ্ড মাথা ব্যথা তার মাথার ভেতর জেঁকে বসেছে। মাঝে মাঝেই কোনো পূর্বাভাস ছাড়াই এই তীব্র যন্ত্রণাটা শুরু হয়। শহরের নামি দামি ডাক্তারের দেওয়া কড়া পাওয়ারের ট্যাবলেট খেয়েও এই ব্যথার হাত থেকে সে রেহাই পাচ্ছে না। এমন সময় টেবিলের ওপর রাখা ফোনটা ভাইব্রেশনে কেঁপে উঠল। ল্যাপটপের পাশে রাখা মোবাইলের স্ক্রিনে ভেসে উঠল তার কলেজ জীবনের ঘনিষ্ঠ বন্ধু রৌনকের নাম্বার। বন্ধুর কল দেখে আরিয়ানের ঠোঁটের কোণে হাসি ফুটল। কলটা রিসিভ করে সে বলল, এই ব্রো, এতদিন পর হঠাৎ এই অধমের কথা মনে পড়লো তোর? আমি তো না হয় এতদিন পর মনে করলাম, কিন্তু তুই তো নিজ থেকে তাও করিস না। বন্ধু বলে কি কিছু অবশিষ্ট আছে তোর ভেতরে? আরে দোস্ত, ব্যস্ততা বুঝেছি তো। এসব মান অভিমান বাদ দে, বল তোর দিনকাল কেমন কাটছে? এই তো চলছে। শোন, তোর সাথে কয়েকদিন ধরেই কন্ট্যাক্ট করার ট্রাই করছি, কিন্তু পাচ্ছিলাম না। আজ সন্ধ্যায় আমার বাড়িতে একটা পার্টি আছে, তোকে কিন্তু আসতেই হবে, কোনো না বলা চলবে না। হঠাৎ কিসের পার্টি? আজ আমার আর নিধির বিবাহ বার্ষিকী। খুব ছোটখাটো একটা ঘরোয়া আয়োজন করেছি। আর হ্যাঁ, শুনলাম তুই নাকি বিয়ে করেছিস। ভাবিকে কিন্তু অবশ্যই সাথে নিয়ে আসবি। অনেকদিন হলো তোর সাথে আড্ডা হয় না, ভাবির সাথেও আলাপ হয়ে যাবে। কথাটা শোনা মাত্রই আরিয়ানের মুখের হাসিটা এক নিমিষেই মিলিয়ে গেল। সে কিছুক্ষণ চুপ থেকে ইতস্তত করে বলল, না রে দোস্ত, আসলে আজ আমার আশাটা বোধহয় সম্ভব হবে না। শরীরের অবস্থাটা একটু। তোর কোনো বাহানা আমি শুনবো না আরিয়ান, তোকে আসতেই হবে, ব্যাস। রনক আর কোনো কথা বলার সুযোগ না দিয়েই কলটা কেটে দিল। আরিয়ান ফোনটা কানে কাছ থেকে নামিয়ে পাথরের মতো স্তব্ধ হয়ে বসে রইল। তিনা রুমে ঢোকা মাত্রই তার ফোনটা বেজে উঠল। টেবিলের ওপর রাখা মোবাইলটার দিকে তাকাতেই বুকের ভেতরটা যেন ধক করে উঠল। তার স্ক্রিনে তৌহিদের নামটা ভেসে উঠছে। তিনা কিছুক্ষণ স্থির চোখে তাকিয়ে রইল সেই দিকে। এক হাত দূরতে রাখা ফোনটা তার কাছে মনে হলো এক বিশাল পাহাড়। কলটা ধরার বিন্দুমাত্র ইচ্ছে নেই তার, অথচ এক অজানা দায়বদ্ধতা বা মায়ার টানে কলটা না ধরলেও শান্তিও পাচ্ছে না। এক চরম হীনসম্মতা আর দোটানায় ভুগে অবশেষে কাপা হাতে কলটা রিসিভ করলো তিনা। ওপাশ থেকে ভেসে এলো এক অতি পরিচিত সেই বিষণ্ণ কণ্ঠস্বর। ত্রিনা। নামটা শোনা মাত্রই তিনার বুকে ধুকপুকানি বেড়ে গেল। ছেলেটার কণ্ঠে সেই হাহাকার যেন তিনার হৃৎপিণ্ডটা ছিঁড়ে বের করে আনতে চাইছে। চোখের কোণে নোনা জল জমে ঝাপসা হয়ে এলো চারপাশ। তবুও নিজেকে সামনে নিয়ে গলাটা যতটা সম্ভব শক্ত করে তিনা বলল, বলুন। ওপাশ থেকে এক দীর্ঘ নীরবতা, কোনো শব্দ নেই, শুধু মাঝে মধ্যে বড়সড় দীর্ঘশ্বাসের আওয়াজ পাওয়া যাচ্ছে। তিনার বুঝতে বাকি রইল না ওপাশের মানুষটা নীরবে চোখে জল ফেলছে। যে মানুষটার হাসিতে একসময় তিনার আকাশ রঙিন হতো, আজ তার দীর্ঘশ্বাস তিনার কানে বিষের মতো বিচ্ছে। তিনা আত্মস্বরে জিজ্ঞেস করলো, আপনি কি কাঁদছেন? না না, কাঁদবো কেন? পুরুষ মানুষের কি আর কাঁদার মানায়? কিন্তু বিশ্বাস করতে না, আমার না ইদানিং নিঃশ্বাস নিতে বড্ড কষ্ট হয়। তোমার কি হয় না বুঝি? তোমাকে প্রাণ ভরে ভালোবাসা কি আমার জীবনে সবচেয়ে বড় অপরাধ ছিল? তিনা তৌহিদের কথায় কোনো উত্তর দিতে পারল না। তার মাথায় শুধু একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। বিয়ের আগে তো তৌহিদ কোনোদিন এত ভালোবাসা প্রকাশ করেনি। তবে কি হারিয়ে ফেলার ভয় মানুষকে বেশি আবেগপ্রবণ করে তোলে? কিন্তু এখন এই ভালোবাসার কোনো মূল্য নেই তিনার কাছে। যদিও আরিয়ান ডিভোর্সের কথা তুলেছে, কিন্তু তিনা চায় না তার নামের পাশে বিচ্ছেদ শব্দটা আসুক। আর যদি বিচ্ছেদ হয়ও, তবে কি সে তৌহিদের কাছে ফিরে যেতে পারবে? সমাজ কি তাকে সেই চোখে দেখবে? নিজের দুর্বলতা ঢাকতে তিনা গলাটা যথাসম্ভব কঠোর করে বলল, এসব ছেলে মানুষই এবার বন্ধ করুন। আপনি যাই বলেন না কেন, বাস্তব তো এটাই যে আমি এখন আরিয়ান মির্জার স্ত্রী। না, আপনি ভুল জানেন। আমি সকালেই গোসল করে পবিত্র হয়েছি। চোখ বন্ধ করে বুক ফাটা এক মিথ্যা কথা বলে দিল তিনা। সে চাইল তৌহিদ তাকে ঘৃণা করুক, অন্তত ঘৃণার আড়ালে হলেও তৌহিদ এই মায়া থেকে মুক্তি পাক। ওপাশে তৌহিদের কথা যেন গলায় আটকে গেল, তার কণ্ঠস্বর দ্বিগুণ ভারী শোনালো। এতটা পাশানি কি করে হলে তিনা? একবারও আমার কথা ভাবলে না? বাহ, স্বামীর সাথে দেখি ভালোই সুখে আছো। আমাকে কাঁদিয়ে। ঠিক আছে, তুমি সুখে থাকো, তবে আমি তোমাকে অমৃত ভালোবেসে যাব।
তিনার গলা ভেঙে আসছে, সে আর কথা না বাড়িয়ে ফোনটা কেটে দিল এবং তৌহিদের নাম্বারটা ব্লক লিস্টে পাঠিয়ে দিল। এছাড়া আর কোনো উপায় ছিল না। যতবার তৌহিদের করুণ কণ্ঠ সে শুনবে ততবার সে ভেঙে পড়বে। ফোনটা বুকের সাথে চেপে ধরে ওখানেই বসে পড়ল সে। হৃদয়ের ভেতর থেকে কান্নারা দলা পাকিয়ে আসলেও সে তা গিলে ফেলল। প্রথম প্রেম কি এত সহজে ভোলা যায়? তৌহিদই তো ছিল তার জীবনের প্রথম অরণ্য, প্রথম বসন্ত। হঠাৎ কারোর পায়ের শব্দ পেয়ে তিনা তড়িঘড়ি করে চোখের জল মুছে স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো। পেছন ফিরে দেখলো আরিয়ান দাঁড়িয়ে। আরিয়ান তীক্ষ্ণ নজরে তিনার লাল হয়ে থাকা চোখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কাজ ছিল নাকি? কই না তো। আরিয়ান কথা বাড়ালো না, বিছানায় বসতে বসতে গম্ভীর গলায় বলল, আজ সন্ধ্যা একটা পার্টি আছে, সেখানে আমার সাথে তোমাকেও যেতে হবে। পার্টি? অসম্ভব, আমি ওসব পার্টি টাটিতে যাই না। আরে এটা আমার বন্ধুর বিবাহ বার্ষিকীর ঘরোয়া অনুষ্ঠান, কোনো ডিস্কো পার্টি নয়। আপনি একাই যান না, সমস্যা কি? আমি তো যাবই, কিন্তু আমার বন্ধু রৌনক জেদ ধরেছে তোমাকে সাথে নিতে হবে, তাই তোমাকেও যেতে হচ্ছে। তিনা আলমারি থেকে শাড়ি গোছাতে গোছাতে নিচু স্বরে বলল, আমি গিয়ে কি করব? আপনার লজ্জা করবে না আমার মতো একটা কালো মেয়েকে সবার সামনে স্ত্রী হিসেবে পরিচয় দিতে? আরিয়ানের বিরক্তি এবার চরম পর্যায়ে পৌঁছালো। সে খাট থেকে উঠে দাঁড়িয়ে বলল, প্রথমত তুমি কালো নাও, আর দ্বিতীয়ত তোমাকে নিয়ে যাওয়ার খুব একটা শখ আমারও নেই। বন্ধুর জোরে জোরেতে যেতে হচ্ছে, না যেতে চাইলে বলো, আমি একই ম্যানেজ করে নেব। ত্রিনা কিছুক্ষণ চুপ থেকে ভাবল, তারপর শান্ত গলায় বলল, আচ্ছা আমি যাব। সন্ধ্যার আবছে আলোয় বাড়ি থেকে বের হওয়ার প্রস্তুতি চলল। আরিয়ান অনেকক্ষণ ধরে নিচে সোফায় বসে বিরক্তি নিয়ে অপেক্ষা করছে। মনে মনে গজগজ করছে আরিয়ান। মেয়ে মানুষের কেন যে সাজগোজ করতে এত সময় লাগে? বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে সে। ঠিক যখন রাগে আবারও ডাক দিতে যাবে তখনই সিঁড়ি দিয়ে তিনাকে নামতে দেখল, পরনে একটা হালকা সিল্কের শাড়ি। তবে তিনা জুতো জোড়া পায়ে না দিয়ে হাতে নিয়ে নামছে, সাথে নওশী আর মিতুও আছে। বোঝা যাচ্ছে দুজনে মিলে মনের মতো করে সাজিয়েছে তিনাকে। তিনা বরাবরই হাই হিল পরতে অপছন্দ করে, কারণ এটা তার হাতে ভীষণ অসুবিধা হয়। আরিয়ান তিনার হাতে জুতো দেখে বিরক্তি সামলাতে পারল না, ধমকে সুরে বলে উঠল, জুতো কি মানুষ হাতে নিয়ে হাঁটে? এটা কেমন আচরণ? আসলে হাই হিল পরে সিঁড়ি দিয়ে নামতে খুব ভয় লাগছিল, তাই। কোনো সমস্যা হবে না, জুতো পায়ে দাও। আর যদি ঠিকঠাক না চলতে পারো তবে আমার সাথে যাওয়ার প্রয়োজন নেই। আরিয়ানের কড়া ধমক খেয়ে তিনা তড়িঘড়ি করে জুতো জোড়া পায়ে গলিয়ে নিল, কিন্তু ওই হিল জুতোই তার হাঁটা চলা কেমন যেন আঁকাবাঁকা হয়ে যাচ্ছে। নওশী পরিস্থিতি সামাল দিতে বলল, দাদা ভাই, তুমি শুধু শুধু বৌমণিকে ধমকাচ্ছ। একবার তাকিয়ে দেখো তো, ওকে কত সুন্দর লাগছে। তোরাই দেখ, আমার সময় নেই। বলে সে হনহন করে মেন দরজা দিয়ে বেরিয়ে গেল। নওশী আর মিতু মিলে সাবধানে তিনাকে গাড়িতে বসিয়ে দিয়ে এলো। আরিয়ান গাড়ি স্টার্ট দিয়ে নিচু স্বরে বলল, সিট বেল্টটা লাগিয়ে নাও। তিনা কোনো কথা না বাড়ি শান্তভাবে বেল্ট লাগালো। গাড়ি চলছে সন্ধ্যা রাতে ব্যস্ত রাস্তা দিয়ে। জানালার কাচ নামানো থাকায় বাইরে ঠান্ডা বাতাস এসে তিনার অবদ্ধ চুলগুলোকে উড়িয়ে দিচ্ছে। গাড়িতে চলে তিনার চোখে রাজ্যের ঘুম নামে। গন্তব্য কত দূরে জানা নেই, শুধু দেখলো পাশে বসে থাকা মানুষটা পাথর মুখ করে গাড়ি চালাচ্ছে। ক্লান্তি আর বাতাসের দোলায় তিনা একটা বড় করে হাই তুলল। কিছুক্ষণ পর আরিয়ানের গাড়িটা রনকদের বাংলোর সামনে গিয়ে থামলো। আরিয়ান গাড়ি থামিয়ে পাশের সিটের দিকে তাকাতে দেখল তিনা গভীর ঘুমে আচ্ছন্ন। সিটে মাথা হেলান দিয়ে সে নিশ্চিন্তে ঘুমাচ্ছে, মুখটা একদিকে কিছুটা বেঁকে আছে। হঠাৎ করে আরিয়ানের দৃষ্টি থমকে গেল তিনার নিষ্পাপ আর শান্ত মুখটার দিকে। আজ যেন প্রথমবার আরিয়ান খুব মনোযোগ দিয়ে তিনার মুখটা দেখল। মেকআপের সামান্য ছোঁয়ায় মেয়েটাকে কেমন মায়াবী লাগছে। এক মুহূর্তের জন্য আরিয়ানের মনে কোথাও একটা সূক্ষ্ম ঢেউ খেলে গেল, কিন্তু পরক্ষণে নিজেকে সামলে নিয়ে মুখ ঘুরিয়ে নিল সে। ধীর গলায় ডাকল, ট্রিনা, শুনছো? আমরা পৌঁছে গেছি। তিনার কোনো সারা শব্দ নেই। আনে নেবার কোনো উপায় না দেখে তিনার কাঁধে আলতো করে একটা ধাক্কা দিল। ধাক্কাটা লাগা মাত্রই তিনা আতকে উঠে চোখ খুলল। মেয়েটা চোখে মুখে একরাশ আতঙ্ক, যেন কোনো দুঃস্বপ্ন দেখছিল। ভালো করে আরিয়ানকে দেখার পর সে লম্বা একটা শ্বাস ফেলে নিজেকে শান্ত করল। আরিয়ান বুঝতে পারল না এভাবে অস্তুপ কেঁপে ওঠার কারণ কি। সে আবার বলল,
আমরা পৌঁছে গেছি, এবার নামও দয়া করে। বলে আরিয়ান গাড়ি থেকে নেমে পড়ল। টিনা গাড়ি থেকে নামতে গিয়ে টের পেল হাই হিলগুলো যেন আজ ওর পরম শত্রু। আরিয়ান কয়েক কদম সামনে গিয়ে পেছনে তাকিয়ে দেখল টিনা টলমলে পায়ে কোনোরকম ব্যালেন্স রাখার চেষ্টা করে অদ্ভুতভাবে হেঁটে আসছে। টিনা তাল সামলাতে না পেরে সামনের দিকে পড়ে যেতে নিলেই আরিয়ান বিদ্যুৎ বেগে তাকে আগলে ধরল। মুহূর্তের মধ্যেই দুজনের চোখাচোখি হলো। এক আশ্চর্য স্তব্ধতা নেমে এলো সেখানে। পরক্ষণেই দুজনে অস্বস্তিতে চোখ সরিয়ে নিল। আরিয়ানের বিরক্তি যেন সব সীমা ছাড়িয়ে গেল। সে দাঁতে দাঁত চেপে চাপা কণ্ঠে বলল,